আসসালামু আলাইকুম। হিসাব বিজ্ঞান প্রথম পত্র কুমিল্লা বোর্ড 2024 সালের বহু নির্বাচনী অভিক্ষেপ এমসিকিউ প্রশ্নের বিশ্লেষণধর্মী আজকের এই ক্লাসটিতে আমি উপস্থিত হয়েছি মোহাম্মদ মোজাম্মেল সরকার, প্রভাষক হিসাব বিজ্ঞান, ব্রাহ্মণবাড়িয়া সিটি মডেল কলেজ। আজকের এই ক্লাসটির মাধ্যমে তোমরা এই 30টি এমসিকিউ খুব সহজে শিখে নিতে পারবে এবং এই কুমিল্লা বোর্ডে আসা এই প্রশ্নগুলোর সমাধান জেনে নিতে পারবে। এখানে বলা হয়েছে ব্যাংক সমন্বয় বিবরণী কে তৈরি করেন। তাহলে ব্যাংক সমন্বয় বিবরণী মনে রাখতে হবে যে ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করেন গ্রাহক বা আমানতকারী বা মক্কেল। আর ব্যাংক বিবরণী বা ব্যাংক স্টেটমেন্ট তৈরি করেন ব্যাংকার। যেহেতু এখানে আমানতকারী রয়েছে, আমানতকারী নিজেই ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করেন। নেক্সট কোশ্চেনে বলা হয়েছে এনএসএফ চেক। এনএসএফ যেটাকে আমরা বলি নট সাফিসিয়েন্ট ফান্ড, অর্থাৎ যখন দেনাদারের চেক ব্যাংকে জমা দেওয়া হয় আর ব্যাংকে যদি সেখানে টাকা না থাকে তাহলে কিন্তু এই এনএসএফ চেক বলা হয় এটাকে, যেটা আমরা জমাকৃত চেক যদি প্রত্যাখ্যান হয়ে যায়। এনএসএফ চেক হলে কিন্তু ওই চেকটা প্রত্যাখ্যান হয়ে যায়, তাহলে এনএসএফ চেক হচ্ছে জমাকৃত চেক প্রত্যাখ্যান। নেক্সট কোশ্চেন বলা হয়েছে এখানে রেওয়া মিলে ধরা পড়ে না। তো আমরা জানি রেওয়া মিলে যে ভুলগুলো ধরা পড়ে না সেই ভুলগুলোকে প্রধানত ভাগ করা হয়েছে দুই ভাগে। একটি হচ্ছে নীতিগত ভুল আর একটি হচ্ছে করণিক ভুল। এই করণিক ভুলকে আবার ভাগ করা হয়েছে চার ভাগে। একটি হচ্ছে বাদ পড়ার ভুল, লেখার ভুল, পরিপূরক ভুল এবং বেদাখিলার ভুল। তো এখানে আমাদের অপশনে দেখো এখানে যে বাদ পড়ার ভুলও রয়েছে, যে রেওয়া ধরা পড়ে না। নীতিগত ভুল তো মেইন একটি অপশন, এই রেওয়া ভুল ধরা পড়ে না। পরিপূরক ভুলও ধরা পড়ে না। এখানে এই নিচের কোনটি সঠিক, আসলে প্রশ্নটির সাথে অ্যাড হয়ে গেছে। তো নিচের কোনটি সঠিক? তাহলে আমরা জানি যে উপরের তিনটি অপশনই সঠিক, তাহলে আমরা উত্তর হচ্ছে 1, 2 এবং 3, অর্থাৎ এখানে তিনটি অপশনই রেওয়া মিলে ধরা পড়ে না। নেক্সট কোশ্চেন, বিক্রয় মূল্যের উপর মুনাফার হার 20% হলে ক্রয় মূল্যের উপর মুনাফার হার কত? তো আমরা জানি যে বিক্রয় মূল্যের উপর থেকে ক্রয় মূল্যের উপর মুনাফার হার সমান, উপরে হচ্ছে হার, নিচে হচ্ছে 100 মাইনাস হার ইন্টু 100। তাহলে আমরা কিন্তু এখানে জানি যে উপরে হার কত পার্সেন্ট ছিল, 20%। এখানে হচ্ছে 100 মাইনাস 20 ইন্টু 100, তাহলে আমরা কিন্তু এখানে পেয়ে যাব 25%। তাহলে আমাদের তো অপশনে 25% রয়েছে, তাহলে এই 25% হচ্ছে প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেনে বলা হয়েছে 5 নম্বরে নিট মুনাফার পরিমাণ 60,000 টাকা পরিবর্তে যদি 80,000 টাকা হয় তাহলে মোট সম্পদের পরিমাণ কি হবে? নিট মুনাফা যদি বেড়ে যায় তাহলে মালিকানা সত্ত্ব বেড়ে যাবে, আর মালিকানা সত্ত্ব বেড়ে গেলে হয়তো সম্পদ বাড়বে নয়তো দায় কমবে। যেহেতু এখানে দায়ের কোনো বলা নেই, তাহলে মালিকানা সত্ত্ব বেড়ে গেলে আমাদের সম্পদ বৃদ্ধি পাবে 20,000 টাকা, 20,000 টাকা বৃদ্ধি পাবে। উত্তর হচ্ছে ক। নেক্সট কোশ্চেনে বলা হয়েছে নিচের উদ্দীপকটি পড়ো এবং 6 ও 7 নং প্রশ্নের উত্তর দাও। আবির ট্রেডার্স এর যন্ত্রপাতি ক্রয় করেছে 5 লক্ষ টাকা, ভুল ক্রমে ক্রয় হিসাবে দেখানো হয়েছে। আমরা জানি যে স্থায়ী সম্পদ ক্রয় করে যদি সেটি ক্রয় হিসেবে লেখা হয় তাহলে নীতিগত ভুল, এবং পুরাতন স্থায়ী সম্পদ যদি বিক্রি করে সেটি বিক্রয় হিসাবে লেখা হয় তাহলে নীতিগত ভুল। কারণ স্থায়ী সম্পদ ক্রয় বিক্রয়ের সময় ক্রয় বিক্রয় ওয়ার্ডটি ব্যবহার হবে না, সেখানে সম্পদের নাম চলে আসবে। তাহলে এখানে আমরা যে ভুল করেছি সেটা হচ্ছে নীতিগত ভুল, কারণ স্থায়ী সম্পদ ক্রয় করে আমি ক্রয় লিখেছি, মানে পণ্য ক্রয়ের শামিল, তাহলে ভুলটি হচ্ছে কি নীতিগত ভুল। নেক্সট ও প্রশ্ন যেটি রয়েছে সেটি 7 নম্বরে বলা হচ্ছে উক্ত ভুলের সংশোধনী যাবেদা কি? এখানে আমি ক্রয়কে দেখিয়েছিলাম, তাহলে ক্রয়কে এখন কমে দিতে হবে এবং যন্ত্রপাতিকে বৃদ্ধি করে দিতে হবে। তাহলে আমরা লিখবো যন্ত্রপাতি হিসাব ডেবিট আর ক্রয় কমানোর জন্য ক্রয় হিসাব ক্রেডিট। তাহলে উত্তর হবে 1 এবং 2। তাহলে উত্তর হচ্ছে 1, 2। এখানে অনিশ্চিত হিসাবের কোনো অপশন নেই, কারণ এটি একটি দুতরফা ভুল। নেক্সট প্রশ্নে বলা হয়েছে বকেয়া বেতনের বিপরীত দাখিলা কি হবে?
তো আমরা জানি বকেয়া বেতনের নরমাল জাবেদা হচ্ছে বেতন হিসাব ডেবিট, বকেয়া বেতন ক্রেডিট। যদি এর বিপরীত হয় তাহলে বকেয়া বেতন চলে আসবে ডেবিট দিকে এবং বেতন চলে যাবে ক্রেডিট দিকে। তাহলে উত্তর অপশন হচ্ছে খ। এখানে খতে কিন্তু রয়েছে, দেখো নর্মালি বকেয়া বেতন থাকে ক্রেডিটে, কিন্তু যখন এর বিপরীত দাখিল হয়ে যাবে তখন বকেয়া বেতন চলে আসবে ডেবিট দিকে আর বেতন খরচ চলে যাবে ক্রেডিট দিকে। নেক্সট প্রশ্নে একটি উদ্দীপক দেওয়া আছে এখানে, দেখো পণ্য ক্রয় 4 লক্ষ টাকা, প্রারম্ভিক মজুত পণ্য 30,000 টাকা, বিক্রিত পণ্যের ব্যয় হচ্ছে 3 লক্ষ টাকা, মোট লাভ হচ্ছে 2 লক্ষ টাকা। এখানে বলা আছে বিক্রয়ের পরিমাণ কত। তো আমরা জানি বিক্রয় সমান বিক্রিত পণ্যের ব্যয় যোগ মুনাফা। মুনাফা বলতে কিন্তু মোট লাভকে বোঝানো হয়। তাহলে বিক্রিত পণ্যের ব্যয় এখানে দেওয়া আছে কত, 3 লক্ষ টাকা, আর মুনাফা দেওয়া আছে এখানে মোট লাভ বা মুনাফা 2 লক্ষ টাকা। তাহলে টোটাল ব্যয় হয়েছে কত আমাদের, বিক্রয় 5 লক্ষ টাকা। তাহলে 5 লক্ষ কিন্তু আমাদের এখানে অপশনে রয়েছে। আর সমাপনী মজুত পণ্যের মূল্য চাওয়া হয়েছে এখানে। তাহলে আমরা জানি সমাপনী মজুত পণ্য সমান প্রারম্ভিক মজুত যোগ, যেহেতু আমাদের ক্রয় রয়েছে এখানে, নেট ক্রয় মাইনাস বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয়, তাহলে আমাদের প্রারম্ভিক মজুত কিন্তু এখানে রয়েছে 30,000 টাকা, নেট ক্রয় বা পণ্য ক্রয় হতে আমাদের এখানে 4 লক্ষ টাকা, 4,30,000 মাইনাস করে দিব বিক্রিত পণ্যের ব্যয়। কত ব্যয় হয়েছিল আমাদের এখানে, বিক্রিত পণ্যের ব্যয় ছিল, প্রশ্নে দেওয়া আছে বিক্রিত পণ্যের ব্যয় 3 লাখ টাকা। 4,30,000 থেকে যদি 3 লাখ মাইনাস করে দিই তাহলে আমাদের বের হয়ে যায় 1,30,000 টাকা আচ্ছা আমাদের এই সমাপনী মজুত পণ্য। তো অপশনে কিন্তু 1,30,000 রয়েছে, তারপর আমাদের সমাপনী মজুত পণ্য পেয়ে গেলাম 1,30,000 টাকা। নেক্সট প্রশ্নে বলা হয়েছে নিচের কোনটি মূলধন জাতীয় আয়। দীর্ঘমেয়াদী ব্যবহার করার জন্য যে আয় প্রতিষ্ঠানে হয় সেটি মূলধন জাতীয় আয়। এখানে কিন্তু আমরা জানি যে কোনো স্থায়ী সম্পদ বিক্রি করলে মূলধন জাতীয় আয়, ঋণের মাধ্যমে টাকা আনলে সেটিও, দীর্ঘমেয়াদী ঋণ হলে সেটি মূলধন জাতীয় আয়, শেয়ার ইস্যু বা শেয়ার অধিহার সেটিও মূলধন জাতীয় আয়। তাহলে এখানে কিন্তু জমি বিক্রয় দেওয়া আছে, যার মাধ্যমে আমাদের প্রতিষ্ঠানে মোটা অঙ্কের টাকা দীর্ঘমেয়াদী ব্যবহার করার জন্য আসছে, সেটি হচ্ছে জমি বিক্রয়। তাহলে অপশন হবে এখানে জমি বিক্রয়, যেটি মূলধন জাতীয় আয়। তারপর বলা হয়েছে রেওয়া মিলের নিচের কোনটির মধ্যে যোগসূত্র স্থাপন করে। রেওয়া মিল এখানে যোগসূত্র কোনটির মধ্যে স্থাপন করে। আমরা জানি যে রেওয়া মিল কিন্তু খতিয়ান থেকে যায় এবং সেটি আর্থিক বিবরণীতে ট্রান্সফার করে। তাহলে খতিয়ানের এন্ট্রিগুলো রেওয়া মিলে আসে আর রেওয়া মিল থেকে যায় কোথায়, আর্থিক বিবরণীতে। তাহলে উত্তর হচ্ছে খতিয়ান এবং আর্থিক বিবরণী। নেক্সট প্রশ্নে 13 নম্বরে বলা হয়েছে প্রদেয় হিসাবের পরিশোধ করলে হিসাব সমীকরণে কি প্রভাব পড়বে। আমি যখন কোনো প্রদেয় হিসাবকে টাকা দিয়ে দিব তখন কিন্তু আমার দায় কমে যাবে, আর যখন দায় কমে যায় তখন কিন্তু অটোমেটিক আমার কোনো সম্পদ কমে যাবে। দায় কমাতে গেলে সম্পদ কমানোর প্রয়োজন হয়, তাহলে সম্পদ হ্রাস এবং দায় হ্রাস, কারণ সম্পদের মাধ্যমে কিন্তু দায় হ্রাস করা হয়। নেক্সট প্রশ্নে বলা হয়েছে যে মালিকের ব্যক্তিগত অর্থ দ্বারা কারবারের জন্য পণ্য ক্রয় করলে কি সঠিক জাবেদা কি হবে। মালিক তার ব্যক্তিগত অর্থ দিয়ে কারবারের জন্য পণ্য ক্রয় করেছে, তাহলে ক্রয় হিসাব ডেবিট কোনো সমস্যা নেই। যখন ব্যক্তিগত কোনো টাকা চলে আসবে ব্যবসার মধ্যে তাহলে কিন্তু এটি আর আমাদের এখানে নগদান বলতে পারবো না, কারণ এই টাকাটা কিন্তু আমাদের ব্যবসার টাকা নয়, সেহেতু মালিকের ব্যক্তিগত টাকা। তাহলে ব্যবসার মধ্যে যদি আসে তাহলে মূলধন লিখতে হবে ক্রেডিট দিকে, আমরা লিখবো ক্রয় হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। নেক্সট কোশ্চেনে বলা হয়েছে নগদ প্রাপ্তি জাবেদা ও নগদ প্রদান জাবেদা জানা যায়। নগদ প্রাপ্তি এবং প্রদান জাবেদা থেকে আমরা নগদ লেনদেন জানতে পারবো, কতটুকু নগদ টাকা আমাদের এসেছে, কতটুকু নগদ জাবেদা নগদ টাকা আমরা প্রদান করেছি। তার মোট নগদ প্রাপ্তি, মোট নগদ প্রদান দুইটা জানা যাবে দুইটা জাবেদা থেকে। এখানে কোনো বকেয়া লেনদেন অন্তর্ভুক্ত হয় না, তাহলে উত্তর হচ্ছে 1 এবং 2, ক নাম্বার অপশন। নেক্সট প্রশ্নে বলা হয়েছে নিচের কোনটি বিক্রিত পণ্যের ব্যয়ের অংশ নয়। তা আমরা জানি বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে প্রারম্ভিক মজুত পণ্য যোগ নিট ক্রয় যোগ প্রত্যক্ষ খরচ মাইনাস সমাপনী মজুত। এই প্রত্যক্ষ খরচের মধ্যে আমরা জানি যে মজুরি, জাহাজ ভাড়া, ডক চার্জ, আমদানি শুল্ক, ক্রয় পরিবহন এগুলো থাকে।
তো ক্রয় পরিবহনের বিকল্প নাম আন্তঃপরিবহন। এখানে কিন্তু মজুরি থাকা সত্ত্বেও মজুরি ব্যবহার হয়নি, কারণ এখানে সামনে বেতন বলা রয়েছে। যখন বেতন ও মজুরি বলা থাকে তখন এটাকে আমরা বেতন হিসেবে ধরি, আর যখন মজুরি ও বেতন বলা থাকে তখন আমরা সেটাকে মজুরি হিসেবে ধরি। প্রথম ওয়ার্ডটি এখানে কার্যকর হয়, তাই আমরা বেতন ধরে এটাকে অন্তর্ভুক্ত করলাম না। যদি এখানে মজুরি থাকতো তাহলে কিন্তু মজুরিও সঠিক উত্তর হতে পারতো। যাই হোক, এখানে আমরা ক্রয় পরিবহনকে ধরে নিলাম। বিক্রিত সরি, আমি অপশনটা আবার একটু বলি। যেহেতু এখানে এখানে অংশ 9 বলা হয়েছে, এখানে আসলে এখানে বিক্রিত পণ্যের ব্যয়ের অংশ 9 কথাটা এখানে থাকবে না, প্রশ্নে 9 কথাটা ছিল না। তাহলে বিক্রিত পণ্যের ব্যয়ের অংশ হচ্ছে আন্তঃপরিবহন বা ক্রয় পরিবহন। ঠিক আছে, এখানে উত্তরে এই 9টি ছিল না এই বোর্ড পরীক্ষার প্রশ্নে। নেক্সট প্রশ্নে বলা হয়েছে যে কার্যপত্র হতে জানা যায় না কোনটি। কার্যপত্র হতে জানা যায় না, আমরা জানি কার্যপত্র বলতে নিটলা বের হয়, কার্যপত্র থেকে মোট সম্পদ জানা যায়, মোট দায় জানা যায়, কিন্তু মোট লাভ যেটি সেটি কিন্তু জানা যায় না। জানা যায় না মোট লাভের কোনো অপশন এখানে নেই, সরাসরি নিট লাভ বের হয়। তাহলে সঠিক উত্তর হচ্ছে খ নাম্বার। তাহলে কার্যপত্র থেকে সবই জানা যায়, জানা যায় না শুধু মোট লাভ। নেক্সট প্রশ্নে বলা হচ্ছে 8 গড়া কলাম, 8 কলামের যে কার্যপত্র, সেখানে কিন্তু আমরা জানি যে কার্যপত্র যে 10 কলামের মধ্যে সমন্বিত রেওয়ামিল বা 3 নাম্বার যে কলাম, মানে বা কলাম 3 নাম্বার যে ডাবল কলাম থাকে, অর্থাৎ আমাদের রেওয়ামিলের দুটি এবং সমন্বয়ের পরে তৃতীয়ত যে আমাদের দুটি কলাম থাকে ডেবিট ক্রেডিটে, সেটি হচ্ছে সমন্বিত রেওয়ামিল। সমন্বিত রেওয়ামিল কিন্তু আমরা ব্যবহার করি না, সে হচ্ছে 8 কলামের মধ্যে এই সমন্বিত রেওয়ামিলটি আমাদের অন্তর্ভুক্ত থাকবে না, সেটি ব্যবহার করা হয় না, তখনই 10 কলাম থেকে 8 কলাম হয়ে যায়। হিসাব চক্রের কোন ধাপটি ঐচ্ছিক? দেখো, আমরা সবসময় জানি যে কার্যপত্র একটি অধ্যায়, যেটি হিসাব বিজ্ঞানের গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, আর এই অধ্যায়ের অঙ্কগুলো হিসাব চক্রের মধ্যে ঐচ্ছিক, তাই এই প্রশ্নটি অনেক ইম্পর্টেন্ট ছিল। হিসাব চক্রের ঐচ্ছিক ধাপ হচ্ছে কার্যপত্র, একটি অধ্যায়ের নাম, সে অধ্যায়টি ঐচ্ছিক, তাহলে এটি খুবই গুরুত্বপূর্ণ যে হিসাব চক্রের ঐচ্ছিক ধাপ হচ্ছে কার্যপত্র। নেক্সট প্রশ্নে কোন স্থায়ী সম্পদের উপর অবচয় ধার্য করা হয় না। কোন স্থায়ী সম্পদের উপর? ভূমি বা জমি, এটার উপর স্থায়ী ধার্য মানে কোনো অবচয় ধার্য করা যায় না, কারণ এই অবচয় হয় না এসব সম্পদের, কারণ এসব সম্পদ তো মাটির তো কোনো অবচয় হয় না, এর জন্য ভূমি বা জমির কোনো অবচয় হয় না। নেক্সট প্রশ্নে বলা হয়েছে যে অগ্রিম খরচ সমন্বয়করণ থেকে বাদ পড়লে আর্থিক বিবরণীতে কি প্রভাব পড়বে। এখন অগ্রিম কোনো খরচ করে রেখেছি, অর্থাৎ অগ্রিম খরচ হলে তো আমার সম্পদ ছিল, তো অগ্রিম খরচ যদি আমি সমন্বয় না করতে পারি, তাহলে এখানে আমার সমন্বয় যদি না করতে পারি তাহলে আমার কি হবে? অগ্রিম খরচ যখন আমরা সমন্বয় করতে অগ্রিম খরচ যখন আমাদের সমন্বয়করণ থেকে বাদ পড়ে যায়, তখন আমরা তখন খেয়াল রাখবো যে অগ্রিম খরচ যখন আমার সমন্বয়করণ থেকে বাদ পড়ে যায়, তখন আমাদের আয় বেড়ে যাবে, আর পাশাপাশি সম্পদ বেড়ে যাবে। অর্থাৎ অগ্রিম খরচ আমার তো সেটি যদি সমন্বয় করতে না পারি আমরা, তখন এই অগ্রিম খরচের কারণে আমাদের আয় বৃদ্ধি পাবে, পাশাপাশি সম্পদও বৃদ্ধি পাবে। কারণ অগ্রিম খরচ একটি সম্পদ, সেটি যদি সমন্বয় করতে না পারি তাহলে সেটি আমার জন্য কিন্তু আমাদের আয় বেড়ে যাবে, আর পাশাপাশি আমাদের সম্পদও বেড়ে যাবে। অপশনটি এটি সঠিক অপশন হচ্ছে আমাদের গ। তাহলে নেক্সট প্রশ্নে বলা হয়েছে একটি মেশিনের ক্রয় মূল্য 4 লাখ টাকা। মেশিনটির আয়ুষ্কাল হচ্ছে 10 বছর ধরে, 10 বছর সরলরৈখিক পদ্ধতিতে বার্ষিক 35,000 টাকা অবচয় ধার্য করলে মেশিনটির ভগ্নাবশেষ মূল্য কত হবে? 10 যদি বাৎসরিক 35,000 টাকা হয়, তাহলে 10 বছরে কত হয়? 10 বছরে তাহলে মোট অবচয় কিন্তু আমাদের দাঁড়ায়, এই মোট অবচয় এই যে 35,000 টাকা, এই 35,000 টাকা যদি 10 বছরে হয় তাহলে হচ্ছে আমাদের 3,50,000 টাকা। তাহলে এই 4 লক্ষর মধ্যে যদি 3,50,000 অবচয় হয়ে যায়, তাহলে ভগ্নাবশেষ কত ছিল? তাহলে ভগ্নাবশেষ মানে হচ্ছে যেটুকু এখন অবচয় হয়নি। 4 লাখ থেকে আমরা 3,50,000 মাইনাস করে দেই, তাহলে আমাদের উত্তর বের হয়ে যাবে 1,50,000 শুধু 50,000 টাকা। শুধু 50,000 টাকা হচ্ছে আমাদের ভগ্নাবশেষ মূল্য।
নেক্সট প্রশ্নে বলা হয়েছে যে ম্যানেজারের নেট মুনাফা 10% হারে কমিশন পায়। ম্যানেজারের কমিশন সহ নেট মুনাফা, এই কমিশন সহ নেট মুনাফা যা বলা থাকবে, তো মনে রাখতে হবে যে কমিশন, এটার মধ্যে কমিশন, এটার উপরই নেট মুনাফার উপরই কমিশন ধরতে হবে। কমিশন সহ নেট মুনাফা এবং এবং কমিশন পরবর্তী নেট মুনাফা, এই দুইটার মধ্যে কিন্তু যথেষ্ট প্যাচ লাগিয়ে দেয় প্রশ্নকর্তারা। তাহলে আমাদের এখানে 10% হারে কমিশন আর আমাদের নেট মুনাফার যেহেতু কমিশন সহ বলা আছে এখানে 44,000 টাকা, তাহলে কমিশন 10% এবং নেট মুনাফা 100%, মোট হচ্ছে 110%। তাহলে কমিশনটা বের করবো আমরা এখানে 44,000 টাকা। এই 44,000কে আমরা 110 দিয়ে ভাগ করবো আর 10 দিয়ে গুণ দিব, যেহেতু কমিশন সহ বলা আছে এই কারণে 4,000 টাকা বের হয়ে যাবে আমাদের কমিশনের পরিমাণ। উত্তর হচ্ছে ক 23 নম্বরের। তারপর 24 নম্বর বলা আছে দুতরফা দাখিলা পদ্ধতির উৎপত্তিকাল। দুতরফা দাখিলা পদ্ধতির উৎপত্তিকাল কোনটি? তো আমরা জানি যে দুতরফা দাখিলা পদ্ধতি কিন্তু যখন লুকারি বেসিওলি, যে তার সুম্মা দি অ্যারিথমেটিকা জিওমেট্রি প্রপোর্শনাল এটা যে বইটি, সেই বইটি যখন উদ্ভব করেন তখন তিনি কিন্তু হিসাব বিজ্ঞানের জনক হিসেবে আখ্যায়িত হন। সেটি কিন্তু ছিল 1494 সালে। তাহলে দুতরফা দাখিলা পদ্ধতি কিন্তু তখনই সৃষ্টি হয়েছিল, বা যখনই এটা দুতরফা দাখিলা পদ্ধতির কারণে ওনাকে হিসাব বিজ্ঞানের জনক বলা হয়, সেটি 1494 সাল। নেক্সট প্রশ্নে বলা হয়েছে আধুনিক হিসাব বিজ্ঞানের উৎপত্তি স্থান কোথায়? আমরা জানি ইতালির ভেনিস নগরীতে। তো যেহেতু ভেনিস অপশন রয়েছে, সেই ভেনিস হবে, ইতালি যেহেতু নেই। বাংলাদেশে ভ্যাট চালু হয় কত সালে? বাংলাদেশে ভ্যাট চালু হয় 1991 সালে। বাংলাদেশে ভ্যাট কার্যকর হয় 1991 সালে 1 জুলাই তারিখ থেকে ভ্যাট আইন চালু হয়। হিসাব সমীকরণের উই এর পূর্ণরূপ মানে বর্ধিত রূপ আমরা জানি যে a is equal to l plus ui, কিন্তু এখানে যখন আমরা এই এল কখনো বর্ধিত করা যায় না, উই কে যদি আমরা বর্ধিত করি তাহলে কি হয়? ক্যাপিটাল প্লাস রেভিনিউ মাইনাস এক্সপেন্স মাইনাস ড্রয়িং। এখানে তারা কি করেছে খেয়াল করে দেখো, তারা এখানে ক্যাপিটাল আগে লিখেছে, তারপর ড্রয়িং লিখেছে, তারপর এক্সপেন্স পরে রেভিনিউ আগে আগে। তো তারা ড্রয়িংটা আগে নিয়ে এসছে। তো মূলত আমাদের এখানে মাইনাস রেন্টি দুইটা, যেখানে আর এবং ই দিয়ে এক্সপেন্স বোঝানো হচ্ছে, এখানে এক্সপেন্স এবং ড্রয়িং মাইনাসের হবে। দেখো ডি এবং ই কিন্তু মাইনাসের এখানে, আর সি এবং আর কিন্তু প্লাসের। তাহলে অপশন কিন্তু আমাদের এখানে এটা, যে ক্যাপিটালের সাথে থেকে ড্রয়িংটা আগে মাইনাস করে ফেলছে, তারপর রেভিনিউ, তারপর কিন্তু এক্সপেন্সেস। তাহলে ই এর পুনরূপ হচ্ছে ক্যাপিটাল প্লাস রেভিনিউ মাইনাস এক্সপেন্স মাইনাস ড্রয়িং। তাহলে নেক্সট প্রশ্ন বলা হয়েছে এখানে হিসাব পাকা বই। আমরা হিসাবে পাকা বইকে জানি খতিয়ান। হিসাবে পাকা বই হচ্ছে খতিয়ান, সকল বইয়ের রাজা হচ্ছে খতিয়ান। নেক্সট প্রশ্নে বলা হয়েছে হিসাব চক্রের প্রথম ধাপ কোনটি? হিসাব চক্রের প্রথম ধাপ হচ্ছে লেনদেন শনাক্তকরণ। আগে লেনদেন কিন্তু আমাদের শনাক্ত করতে হবে। লেনদেন যখন শনাক্ত করবো তখন কিন্তু আমাদের অটোমেটিক আমরা জাবেদাভুক্ত খতিয়ানভুক্ত করতে পারবো। আগে শনাক্ত করতে হবে সেটি লেনদেন নাকি লেনদেন নয়। তাই হিসাব চক্রের প্রথম ধাপ হচ্ছে লেনদেন শনাক্তকরণ। তারপর হচ্ছে লেনদেন শ্রেণীবদ্ধ করতে হয়। যে দুতরফা দাখিলা পদ্ধতি কোন একটি কি? দুতরফা দাখিলা পদ্ধতি হচ্ছে একটি পূর্ণাঙ্গ পদ্ধতি, একটি আধুনিক পদ্ধতি, একটি বিজ্ঞানসম্মত পদ্ধতি। তাহলে এখানে সবগুলোতে অসঠিক উত্তর, তাহলে উত্তর হচ্ছে ঘ। আশা করি তোমরা এই ক্লাসের মাধ্যমে হিসাব বিজ্ঞান প্রথম পত্রের যে এমসিকিউ গুলো ছিল সেগুলো তোমরা আশা করি বুঝতে পেরেছো। তো আমি চেষ্টা করেছি তোমাদের এই হিসাব বিজ্ঞান যে প্রশ্নগুলো সেগুলো সমাধান করে দেওয়ার জন্য। তোমরা সবাই অবশ্যই আমার সাথে থাকবে। তো যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবে, যারা ফেসবুক পেজ থেকে দেখছো পেজের সাথে থাকবে, পেজে তোমরা ফলো দিয়ে রাখবে, আর এই ভিডিওগুলো শেয়ার করে দিবে, এতে করে তোমরা যথেষ্ট উপকৃত হবে। আমি আরো চেষ্টা করবো তোমাদেরকে ক্লাস দেওয়ার জন্য, সুন্দর সুন্দর ক্লাস দেওয়ার জন্য। তোমরা সবাই আমার সাথে থাকবে। ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে, নিরাপদ থাকবে। আল্লাহ হাফেজ।